আচ্ছা, আমাদের ক্লাসটা আমি রেকর্ড করে দিচ্ছি। তো শুরুতে আমরা যে কন্টেন্ট গুলো পাবো, কন্টেন্ট গুলো আমরা একটু লিখে নিচ্ছি। একজন বলছে রেকর্ডেড ক্লাসগুলো কেমনে করে করব, কেউ জানাবেন। নন্দিতা রানী। আচ্ছা, আমাদের রেকর্ড গুলো ফেসবুক গ্রুপে দেওয়া থাকে, তোমরা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে হবে, তাহলে সেখান থেকে পেয়ে যাবে। ওকে। আচ্ছা, বাংলা লেকচার 3-এ আমরা হচ্ছে যে কন্টেন্ট গুলো পড়বো সেটা হচ্ছে আহ উচ্চারণ, বানান, নত্ব ও সত্যবিধান। উচ্চারণ, বানান, নত্যবিধান, সত্যবিধান, এই 4টা টপিক বাংলা ব্যাকরণের, যেগুলো আমরা বাংলা লেকচার 3-এ পাবো। এর সাথে সাহিত্যের অংশ হিসেবে আমরা মানব কল্যাণ আর বিভীষণের প্রতি মেঘনাদ, এই কন্টেন্টটা পাবো আর কি। তো যাই হোক, আমি তাহলে ক্লাসটা শুরু করতেছি। সবকিছু তো ঠিক আছে না? আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা আমার সাউন্ড শোনা যাচ্ছে তো নাকি? বোর্ড দেখা যাচ্ছে তো নাকি? ঠিক আছে, তাহলে প্রথম ডাইরেকশন হচ্ছে তোমরা কেউ খাতার মধ্যে কিছু লিখবা না, কারণ আমি যে স্পিডে লিখবো বা যেভাবে পড়াবো তার সাথে তোমরা লিখে কুলাইতে পারবো না, যেহেতু সময়টা একটা লিমিটেড টাইমে থাকে। তোমরা হচ্ছে যেটা করবে, যে স্লাইডটা লেখা হবে আমি সময় দিব, তোমরা একটা স্ক্রিনশট রেখে দিবা। এরপরে যখন তোমরা ক্লাসগুলো আবার রেকর্ড পাবা, তখন রেকর্ড থেকে আরেকবার দেখে নিবে। তাহলে স্ক্রিনশটের লেখাগুলো যখন তুমি খাতার মধ্যে উঠাবা, তখন তোমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে কেউ তোমরা লিখবা না, তোমরা হচ্ছে স্ক্রিনশট রেখে দিবা শুরুতে। আর যদি কারো হাতের লেখা খুব বেশি পরিমাণ ফাস্ট হয়, তাহলে তুমি যদি অ্যাডাপ্ট করতে পারো, লিখতে পারো, তাহলে ইটস ইউর চয়েস, নো প্রবলেম। তাহলে আমি হচ্ছে শুরু করে দিচ্ছি। নাবিলা বলছে ভাইয়া পিডিএফ দিয়ে দেন। এটা আবার আরেক ঝামেলার জিনিস। এমনি তো আমরা ক্লাস লেকচার পিডিএফ দিচ্ছি, আবার ক্লাসের নোট পিডিএফ দিব, এটা আসলে খুব পেইন একটা জিনিস ভাই। এই পেনটা আমাদেরকে না দিয়ে তোমরা কষ্ট করে একটা স্ক্রিনশট রেখে দিও প্লিজ। তাহলে আমি শুরুতে চলে যাব হচ্ছে উচ্চারণ। উচ্চারণ টপিকটার আলোচনা করব। তো উচ্চারণ, এই যে অংশটা আছে, উচ্চারণ শব্দটাকে যদি আমি ভাঙি, তাহলে প্রথমে পাবো উৎ প্লাস চারণ। এটা হলো সন্ধি সাধিত শব্দ। উচ্চারণ শব্দটা কি সাধিত? সন্ধি সাধিত। আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম যে যদি দুইটা একই ধরনের ব্যঞ্জন থাকে, পঞ্চম বর্ণ ছাড়া যে কোনো ব্যঞ্জন, তাহলে প্রথমটার পরিবর্তে খণ্ডত্ব বা দ হয়ে যাবে অর্থ অনুযায়ী। তাহলে এখানে হয়ে গেল উচ্চারণকে বাংলা উৎ প্লাস চারণ। উচ্চারণ শব্দটা কোন শব্দ? এটা তৎসম বা সংস্কৃত শব্দ। তৎসম বা সংস্কৃত শব্দ। এরপরে আমরা যদি এই অংশটা একটু ব্যাখ্যা দিই যে উচ্চারণটা তৎসম বা সংস্কৃত শব্দ কিভাবে, তো মনে রাখবেন যে বাংলা ব্যাকরণের যতগুলো টপিক আছে, বাংলা ব্যাকরণের যতগুলো চ্যাপ্টার আছে, সবগুলো চ্যাপ্টার বা অধ্যায়ের নাম তৎসম বা সংস্কৃত শব্দ। যেমন ভাষা একটা চ্যাপ্টারের নাম, কারক, উপসর্গ, সমাস, প্রত্যয়, সন্ধি, বাক্য, বাচ্য, বচন, উচ্চারণ, এগুলো প্রত্যেকটা কি বাংলা ব্যাকরণের চ্যাপ্টারের নাম। এগুলো সব হলো তৎসম বা সংস্কৃত শব্দ, কারণ এগুলো সংস্কৃত ভাষা থেকে আসছে। আচ্ছা, তাহলে
উচ্চারণকে বাংলা হলো উৎপ্লাস চারণ, সন্ধিসাধিত শব্দ। উচ্চারণ এটা তৎসম সংস্কৃত, তৎসম সংস্কৃত শব্দ। ওকে, উচ্চারণ বাংলা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম উচ্চারণ হচ্ছে বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। বাংলা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কারণ উচ্চারণ মানে আওয়াজ, এটা ধ্বনির সাথে যুক্ত। কার সাথে যুক্ত ভাইয়া? ধ্বনির সাথে যুক্ত। তো উচ্চারণের সংজ্ঞা বলতে আমরা কি বুঝি? উচ্চারণ আসলে কাকে বলে? উচ্চারণ হচ্ছে একটা প্রক্রিয়া বা একটা পলিসি, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি ভাষার ধ্বনিকে প্রকাশ করা হয়। তাহলে উচ্চারণ একটি প্রক্রিয়া, একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটি ভাষার ধ্বনিকে প্রকাশ করা হয়। উচ্চারণ একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি ভাষার ধ্বনিকে ব্যক্ত করা হয়। তোমরা এই স্লাইডটার একটা স্ক্রিনশট নাও। আরে ব্রো, তুমি ফোন দাও আর আমি ক্লাসে, এই যে ফার্ম গেটে ক্লাসে, অনলাইন ক্লাসে। হ্যাঁ, আমি বেরিয়ে কল দেবো, চলো বেরিয়ে কল দেবো। ওকে ওকে। আশা করি এ পর্যন্ত তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে। সবাই নিয়েছো? যারা ক্লাস করছো, উচ্চারণ হচ্ছে ভাঙলে পাবো উৎপ্লাস চারণ, এটা তৎসম বা সংস্কৃত শব্দ। এটা বাংলা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আর উচ্চারণ একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা ভাষার ধ্বনিকে আমরা কি করি? প্রকাশ করে থাকি। আচ্ছা, এবার আসো যে উচ্চারণের যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। আমরা শুরুতে চলে যাব হচ্ছে একটা টপিকের নাম, যার নাম হচ্ছে পরিবর্তন আবশ্যক। যার নাম হচ্ছে পরিবর্তন আবশ্যক। উচ্চারণের ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তনগুলো আমরা বেশি পাই? দেখো, এই পাশে ধরো আমি কিছু বানান লিখবো, আর এই পাশে আমি লিখবো হচ্ছে উচ্চারণগুলো। এক পাশে হলো বানান, এক পাশে হলো কি উচ্চারণ। তো নাম্বার ওয়ান, যদি দীর্ঘই থাকে বা দীর্ঘইকার থাকে, তাহলে উচ্চারণে সেটা রস্বই বা রস্বইকার হবে। এক নম্বর হচ্ছে যদি বানানের মধ্যে দীর্ঘই থাকে, তাহলে উচ্চারণে সেটা রস্বই বা রস্বইকার হবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল লিখছি, ঈশিতা। ঈশিতা শব্দের মধ্যে দীর্ঘই ছিল, এটা উচ্চারণে রস্বই হয়ে যাবে। তো যে টপিকটা আমি এখন লিখবো, এই টপিকটার নাম হচ্ছে পরিবর্তন আবশ্যক। পরিবর্তন আবশ্যক, এটার মানে হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে কিছু বর্ণ আছে যেগুলো দেখা মাত্র চেঞ্জ করতে হবে। উচ্চারণের ক্ষেত্রে কিছু বর্ণ আছে যেগুলো কি করতে হবে? দেখা মাত্রই চেঞ্জ করতে হবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে দীর্ঘই। দীর্ঘই থাকলে সেটা রস্বই হয়ে যাবে। দীর্ঘই থাকলে সেটা কি হয়ে যাবে? রস্বই হয়ে যাবে। তাহলে এই যে দীর্ঘইটা রস্বই হয়ে গেছে ঈশিতা, এই যে দীর্ঘইটা দেখো এখানে কি হয়ে গেছে? রস্বই হয়ে গেছে। ডান। যদি দীর্ঘই কার থাকে, যেমন ধরো আমি একটা শব্দ লিখলাম হচ্ছে নারী, তাহলে নারী শব্দটার মধ্যে দীর্ঘই ছিল, এটা রস্বই হয়ে যাবে। তাহলে প্রথম অংশটা হলো বানান, বা দিকেরটা, আর ডান পাশেটা হলো কি উচ্চারণ। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, পরিবর্তন আবশ্যকে আমরা 11টা বর্ণ লিখবো, 10টা বা 11টা, যেগুলো দেখা মাত্র চেঞ্জ করতে হবে। দেখা মাত্র কি করতে হবে? আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে দীর্ঘই থাকলে রস্বই হবে,
নাম্বার 2, দীর্ঘ ও থাকলে হ্রস্ব উ হবে। দীর্ঘ উ থাকলে কি হবে? হ্রস্ব উ হবে। যেমন ধরো আমি একটা শব্দ লিখলাম হচ্ছে উড়া। উড়া শব্দের অর্থ হলো বধূ, ছেলেদের খুব প্রিয় শব্দ। তো দীর্ঘ ওটা এখানে কি হয়ে যাবে? হ্রস্ব উ হয়ে যাবে, ডায়বেন্দ্রের সাথে আকার হবে। তাহলে উড়া বানানটা দীর্ঘটা কি হয়েছে? হ্রস্ব হয়ে গেছে। আচ্ছা, আমি যদি লিখি ধুলি, তাহলে এখানে দীর্ঘ ও কার আসছে। তাহলে আমরা জানি দীর্ঘ ও থাকলে হ্রস্ব হবে, দীর্ঘকার থাকলে হ্রস্বকার হয়ে যাবে। তাহলে এটা হ্রস্বকার হয়ে যাবে, ধুলি। তাহলে আমরা দুইটা নিয়ম পড়লাম 11টা নিয়মের মধ্যে। দীর্ঘ থাকলে হ্রস্ব হবে, দীর্ঘ থাকলে হ্রস্ব হবে। মনে থাকবে? দীর্ঘ থাকলে হ্রস্বই হবে, দীর্ঘ থাকলে কি? হ্রস্ব হবে। ওকে, এরপরে ধরো আমি 3 নাম্বার লিখবো। রি থাকলে এটা হবে রয় রশ্মি। যেমন আমি লিখলাম হচ্ছে ঋতু, রিটা হয়ে যাবে রয় রশ্মি। তয়ের সাথে রস্য থাকলে তয়ের সাথে রস্য। তাহলে রি থাকলে কি হবে? রয় রশ্মি। বাট রিকার থাকলে রিকার হবে, রিকার থাকলে রিকার হবে। যেমন বৃথা একটা শব্দ, রিকারটা এখানে রিকার থাকবে। রিকারটাকে কি করা যাবে না? চেঞ্জ করা যাবে না। পরিবর্তন আবশ্যক, উচ্চারণের খুবই গুরুত্বপূর্ণ পোর্শন। তো তোমরা যদি আগের স্লাইডটা কেউ ছবি তুলে না থাকে, ছবি তুলে না, স্ক্রিনশট নাও। দ্রুত সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো বাসার মধ্যে তোমরা পরে উঠে নিবা। তাহলে 3 নম্বরে রি থাকলে রয় রশ্মি, রিকার থাকলে রিকার হবে। 4 নম্বর, মূর্ধন্য ন থাকলে দন্তন্য হবে। যেমন প্রাণী, রফলাকার, মূর্ধন্য ন থাকলে দন্তন্য, দীর্ঘই থাকলে রস্বই হবে। তাহলে ঋণীটা কি হবে বলো তো দেখি? রাইট। পরিবর্তন আবশ্যক হচ্ছে এমন এক ধরনের পরিবর্তন, দেখা মাত্র চেঞ্জ, দেখা মাত্র চেঞ্জ। তাহলে রি থাকলে রয় রশ্মি, মূর্ধন্য ন দন্তন্য, দীর্ঘ থাকলে রস্বই। রি থাকলে রয় রশ্মি, রিকার থাকলে রিকার, মূর্ধন্য ন থাকলে কি দন্তান্ন হবে। এরপরে তালবস্য, মূর্ধন্যস্য, দন্তাস্য, সকল স্বরের উচ্চারণ আচ্ছা, তোমরা কি এখন শুরু করছো? এখন আলোচনা করছো?
মানে ফেস আসবে না, ফেস। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা মেবি ব্যাটারি শেষ, হ্যাঁ লেখা আছে ব্যাটারি শেষ। আচ্ছা গাইস প্রবলেম নাই। আহ এখন বলছে কথা বোঝা যায় না স্যার, কেন? কথা তো ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা আদার্স শেষ হোক, আমি তোমার কথা বলছিলাম। হ্যালো। আচ্ছা আমি আশা করি তোমরা এখন শুনতে পাবো আমাকে। একটু জোরে কথা বলতে হবে এই আর কি। বলো বলো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ এখন? Hello everyone, এখন কি ঠিক আছে? ঠিক আছে। তো আমাদের ব্যাটারিটা শেষ, ভিডিওটা হয়তো বা দেখা যাবে না, বাট তোমরা হচ্ছে ক্লাসটা এনজয় করতে পারবা বোর্ডের লেখাগুলো দেখে। তো সকল স্বর উচ্চারণ তালব্য হবে। যেমন ধরো আমি লিখলাম হচ্ছে আহ শিশির, আমাদের ভাবি তালব্য থাকবে। এখানে রয়ের নিচে একটা হসন্ত আসবে। আমি লিখলাম ভাষা, মূর্ধন্য ষ তালব্য শ। আমি লিখলাম সাপ, পয়ের নিচে হসন্ত হবে। আচ্ছা যারা নামাজের জন্য সময় যাচ্ছ তোমরা টাইম নিতে পারো, নামাজটা পড়ে আসো। আমরা ক্লাসটা আগাইতে থাকি, ক্লাস তো রেকর্ডিং থাকবে, বাকি অংশটা তুমি রেকর্ড থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। রাতে আপলোড করে দেবো ক্লাস, সমস্যা নাই। যেহেতু লেকচার ক্লাস আপলোড হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে সকল স্বর উচ্চারণ তালব্য, তালব্য থাকলে তালব্য হবে, মূর্ধন্য ষ থাকলেও তালব্য হবে, দন্ত স থাকলে কি হবে? তালব্য হবে। তো এখানে একটা প্রবলেম বের হচ্ছে আমাদের, সেটা হচ্ছে ভাই হসন্ত কেন হচ্ছে, তাই না বিষয়? হসন্ত কেন হচ্ছে, এটা একটা প্রবলেম। আচ্ছা সাউন্ডের প্রবলেম হচ্ছে না, আমি স্লাইডটা ওখানে শেষ করছি, তোমরা একটা স্ক্রিনশট নাও। আমি হচ্ছে পরের স্লাইডে চলে যাবো, সাউন্ডে কোনো প্রবলেম হবে না। আমি বোর্ডের পাশে আছি এবং যথেষ্ট পরিমাণ উচ্চ শব্দে কথা বলার চেষ্টা করতেছি, তোমরা সবাই আমাকে ক্লিয়ারলি শুনবে ইনশাআল্লাহ, কোনো প্রবলেম হবে না। স্ক্রিনশট নিছো? সবাই স্ক্রিনশট নিলে একটু জানাও, জি অথবা ইয়েস অথবা কিছু একটা লেখো, বা ডান কেমন কিছু একটা লেখো। ঠিক আছে, তাহলে এবার যে পাঁচটা অংশ আমরা কভার করলাম, পাঁচটা অংশ তোমরা একবার একটু ভালো করে পড়ো। দেখো দীর্ঘই থাকলে রস্যই হবে, আমি যাচ্ছি আগের স্লাইডে। দেখো দীর্ঘই থাকলে রস্যই হবে, দীর্ঘ থাকলে রস্য হবে, রি থাকলে রয় রস্য হবে, রিকার থাকলে রিকার হবে, রিকার চেঞ্জ হবে না। মূর্ধন্য থাকলে দন্তন্য হবে। সকল স্বরের জন্য তালব্য, সকল স্বরের জন্য কি হবে? তালব্য হবে। ওকে, এরপরে 6 নম্বরে লেখো। আচ্ছা 6 নম্বরের আগে আমি হসন্তের বিষয়টা একটু ক্লিয়ার করে তোমাদেরকে, হ্যাঁ। হসন্তের বিষয়টা হচ্ছে ব্যঞ্জনের উচ্চারণে, মনে রাখবা ব্যঞ্জনের উচ্চারণে স্বরধ্বনি না থাকলে, ব্যঞ্জনের উচ্চারণে স্বরধ্বনি না থাকলে ব্যঞ্জনের নিচে হসন্ত হবে। আর তোমরা ক্লাসের কোনো টপিক বুঝা নেওয়া, কোনো টপিকের বুঝা নিয়ে টেনশন করো না, যেহেতু ক্লাসগুলো রেকর্ডেড পেয়ে যাচ্ছ, তো তোমরা যতবার খুশি ততবার দেখতে পারবে ইনশাআল্লাহ। আমি সহজ করে বুঝাবো, তোমরা সহজ করে বুঝবা। ব্যঞ্জনের উচ্চারণে স্বরধ্বনি না থাকলে সেই ব্যঞ্জনের নিচে আমরা কি দিব? হসন্ত লিখব।
যেমন ধরো আমি বললাম স, এর সাথে কি আছে একটা অ। আমি ধরলাম ধরো এর সাথে একটা আকার, এখানে একটা স্বরধ্বনি আছে কি আকার। আমি ধরো লিখলাম হচ্ছে ক, এর সাথে স্বরধ্বনি কি আছে বলতো অ। আমি ধরো বললাম কি, এর সাথে স্বরধ্বনি কি আছে বলতো ই। এই যে ব্যঞ্জন গুলোর সাথে স্বরধ্বনি আছে, যদি স্বরধ্বনি থাকে তাহলে এগুলো নিচে হসন্ত হবে না। বাট যখন তুমি শব্দের উচ্চারণ করবা, ধরো আমি তোমাদের একটা প্রিয় শব্দ লিখলাম হচ্ছে বাঁশ। তো নর্মালি বাঙালিরা আমরা খুব পছন্দ করি কাউকে দিতে বা খাইতে। তো এই যে বাঁশ শব্দটা আছে, এই বাঁশ শব্দটা যখন উচ্চারণ করি তখন বয়াকার চন্দ্রবিন্দু, এখানে তো অবশ্যই একটা স্বরধ্বনি আছে বা একটা আ আছে, তাই না? কিন্তু যখন আমি বলি বাঁশ, এই তালবস্যের সাথে কি কোনো স্বরধ্বনি আছে? অ্যান্সার হচ্ছে না। কারণ এই তালবস্যের সাথে যদি তুমি স্বরধ্বনি অ দাও, তাহলে উচ্চারণটা হয়ে যাবে বাস। তুমি কি কাউকে বলবো জানিস বন্ধু আজকে আমি বাস খেয়েছি? বাস খেয়েছি না কি খেয়েছি? বাস খেয়েছি মামা, বাস। তাহলে এই শয়ের সাথে কোনো স্বরধ্বনি নাই, তাহলে শয়ের নিচে একটা হসন্ত হবে। তারপরে ধরো আমি লিখলাম হচ্ছে একটা শব্দ কার, কয়ের সাথে আকার, যেখানে স্বরধ্বনি আছে এখানে হসন্ত হবে না। তাহলে একটা আকার দেখা যাচ্ছে, স্বরধ্বনি, হসন্ত হবে না। বা যখন আমি বলছি কার, দ্বিতীয় কয়ের সাথে কোনো স্বরধ্বনি আছে? স্বরধ্বনি অ অথবা সরায়া অথবা রস্যই এগুলো কিছু আছে নাই। তাইলে যেই ব্যঞ্জনের উচ্চারণে স্বরধ্বনি থাকবে না তার নিচে একটা হসন্ত দিল। কারণ আমরা তো এটার উচ্চারণ কাক, এটাকে আমরা বলি কাক, আমরা তো কাকও বলি না। দ্বিতীয় কয়ের সাথে যদি হসন্ত না দিই তাহলে উচ্চারণ হচ্ছে কাকো। তুমি কি কাউকে বলবো দেখে থাকো ওই যে গাছের মধ্যে কাকো ডাকছে? কাকো ডাকছে না, কাক ডাকতেছে। মাঝে মাঝে চেতে গেলে তুমি কি ওই দেখবে না কাউয়া ডাকতেছে, কাউয়া। তাহলে চেতে গেলে আবার তুমি কাউয়া পেলো, যাই হোক। তাহলে এই যে আমি বলতেছি কাক, এর পয়েন্ট হচ্ছে কি হচ্ছে হসন্ত হচ্ছে কেন? স্বরধ্বনির সাথে, সরি ব্যঞ্জনের সাথে স্বরধ্বনি না থাকলে সেখানে হসন্ত দিল। আচ্ছা, কালকের ক্লাসটা আপলোড হয় না, এই বিষয়টা নিয়ে আমি আসলে জানি না। তোমরা ক্লাস আপলোডের বিষয়গুলো নিয়ে আমাদের ইয়ামিন স্যারকে একটু জানাবা, স্যারকে একটু প্যারা দিবা। আসলে আমরা সবাই খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছি, বুঝছো, টু বি অনেস্ট। রবিন আছে প্রত্যেকটা পরিচালক ভাই দিন নাই রাত নাই, আমি সারাদিন ক্লাস, আজকে আমার 14 ঘন্টা ক্লাস টানা। টানা না, মাঝখানে একটু বিরতি আছে। ওভারঅল টোটাল ক্লাস এবং খাওয়া দাওয়া মিলে আমি ধরো 16 ঘন্টার একটা হিসাব করছি। এর মধ্যে 14 ঘন্টা শুধু আমার ক্লাসে যাবে আজকে। এরপরে গিয়ে রাতে বাসায় ধরো আবার সামনে লেকচার শিট গুলো, লেকচার 6, 7, 8, এগুলো যেগুলো প্রসেসিং করা সেগুলোর কাজ করা লাগতেছে, বইয়ের কাজ করা লাগতেছে, শিটের কাজ করা লাগতেছে। অনেক প্যারায় আছে ভাই, আমি যেমন আমার জায়গা থেকে প্যারাই, বাকি সবাই প্যারাতে আছে। তো যাই হোক, তারপর আমরা আমাদের সার্ভিসটাকে কভার আপ করে নিবো। আমাদের টিম আছে, বাকিদের সাথে সবাই বিজি, বাট তারপর সময় করে তোমরা তোমাদের জিনিসগুলো পেয়ে যাবে। তো যাই হোক, আমি একটু সামনের দিকে আগাবো। ব্যঞ্জনের উচ্চারণে যদি স্বরধ্বনি না থাকে সে ব্যঞ্জন নিচে কি দিব আমরা? বসন্ত দিব। তাহলে একটা শব্দ লিখে হচ্ছে ধিক্কার। তো যেটা বলছিলাম যে তোমরা ক্লাসের বিষয়গুলো আপলোডের জন্য ইয়ামিন স্যারকে একটু বলবো, স্যার হচ্ছে যে বিষয়টা তোমাদেরকে ইনশাআল্লাহ একটু হেল্প করবো। ঠিক আছে? ধিক্কার শব্দ তোমরা বলো, ধিক্কার শব্দের মধ্যে হসন্ত হবে কোথায় কোথায়? ধিক্কার। ধিক্কার শব্দের মধ্যে, ধিক্কার শব্দের মধ্যে হসন্তটা হবে কোথায় কোথায়? দেখো ধয়ের স্বীকার, এখানে স্বরধ্বনি আছে, কোনো হসন্ত হবে না। আর একটা কথা মনে শিখিয়ে দিচ্ছে তোমাদেরকে, যদি যুক্ত বর্ণ থাকে তাহলে যুক্ত বর্ণ ভাঙার সময় সবসময় যুক্ত বর্ণের প্রথম বর্ণের নিচে হসন্ত হবে। ঠিক কার, দ্বিতীয় বয়সের সাথে আকার আছে স্বরধ্বনি, স্বরধ্বনি থাকলে হসন্ত হবে না। আর শেষে রয়ের নিচে হসন্ত হবে, কারণ রয়ের সাথে কোনো স্বরধ্বনি নাই। উচ্চারণটা লক্ষ্য করো, ঠিক কার, ঠিক কার। ওকে, ভেরি গুড। তাহলে এই হসন্তের বিষয়টা ব্যাচ লাগে না, যেটা আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা আগের নিয়মে কি পড়ছিলাম দেখো, রি থাকলে রয়রস্যি, রিকার থাকলে রিকার, মূর্ধন্য ণ থাকলে দন্তন্য, সকল স্বর উচ্চারণ তালবস্য। এই স্লাইডটা সবার স্ক্রিনশট দেওয়া আছে? থাকলে ভালো, নাহলে দ্রুত নিয়ে নাও। আই থিঙ্ক ডান। এরপর এই যে হসন্তের স্লাইডটা, এটা স্ক্রিনশট নিয়ে নাও। ব্যঞ্জনের উচ্চারণের স্বরধ্বনি না থাকলে ব্যঞ্জনের নিচে হসন্ত হবে। ওকে, এরপর আমরা 6 নম্বরে যাবো। 6 নম্বরে মনে রাখবা, রেফ থাকলে রয় হসন্ত, যেমন বারটা, রেফটা রয় হসন্ত হয়ে যাবে, তা। 7 নম্বর অনুস্বার থাকলে ও হসন্ত, যেমন বাংলা, অনুস্বারটা হবে ও হসন্ত। রেফ থাকলে রয় হসন্ত, অনুস্বার থাকলে ও হসন্ত। 8 নম্বর খণ্ডত থাকলে হবে তয় হসন্ত,
যেমন মৃৎ, খণ্ডতা থাকলে তয় হস্যন্ত হবে। ধরো আমি লিখলাম সৎ। এখানে লক্ষ্য করো, আচ্ছা এটা তুমি সলভ করে দেখি, চ্যাট বক্সে দেখে তো লেখো পারো কিনা। সৎ, সৎ শব্দটার সঠিক উচ্চারণ চ্যাট বক্সে লেখা দিকে কেউ একজন। আচ্ছা, শানু ভুল লেখছো, বাকিদের তো হয়েছে। তৃষা, ওয়াহিদ, তানজিলা, নুসরাত, সিরাতুল করণ। আচ্ছা, নুসরাত জাহান তৃষা ভুল করছো, কোথায় ভুল করছো দেখো। দন্ত স থাকলে কি হবে, তালব্য হবে। কারণ আমরা একটু আগে পড়ে আসলাম সকল স্বরের উচ্চারণ তালব্য, যেখানে পাবো সেখানে চেঞ্জ, বারবার চেঞ্জ করবো, কোনো সমস্যা নাই। দন্ত স থাকলে তালব্য, খণ্ডত থাকলে হচ্ছে তয় অসন্ত। যদি অসন্ত না দেই, দেখো অসন্ত দিলাম না, তাহলে উচ্চারণটা হয়ে গেল কি শত, কিন্তু এটার উচ্চারণ ছিল স, হয়ে গেছে শত। এবার বুঝছো, অসন্ত না দিলে উচ্চারণ কাটা যাবে। খণ্ডত থাকলে ত অসন্ত। 9 নাম্বার, অন্তস্থ জ থাকলে হবে বর্গীয় জ। যেমন জয়ের নিচে অসন্ত হবে না, অন্তস্থ জ থাকলে হবে বর্গীয় জ। যেমন ধর আমি লিখলাম যথা, বর্গীয় জ দিয়া যথা। আমি বললাম যে, বাংলা হবে যে। তাহলে এখানে বললাম আরো 4টা নিয়ম। রেফ থাকলে রয় অসন্ত, অনুস্বরে উম অসন্ত, খণ্ডত থাকলে তয় অসন্ত, অন্তস্থ জ থাকলে বর্গীয় জ। অন্তস্থ জ থাকলে কি বর্গীয় জ। আচ্ছা, 11 না 10 নাম্বার আছে, ওই থাকলে হবে ঔরস্যই। যেমন আমি একটা শব্দ লিখলাম হচ্ছে ঐশী, ঐশী শব্দটাকে ভাঙলে হবে ওই থাকলে ঔরস্যই লিখলাম, দীর্ঘই থাকলে হচ্ছে রস্যই হবে। এরপর ধর আমি লিখলাম একটা শব্দ হচ্ছে বৈঠা। বৈঠা শব্দটাকে সঠিক উচ্চারণ লিখলে কি হবে জানো? বৈঠা শব্দটাতে সঠিক উচ্চারণ লিখলে কি হবে দেখো, প্রথমে ব্যঞ্জন বর্ণ লিখবো ব, এরপরে যে ওই আছে, এই ওই থাকলে তুমি জানো কি আসবে, ওরস্যই। বলো কি আসবে, ওরস্যই। তাহলে আমি যদি এখানে ওরস্যই লিখি, তাহলে এটা ভুল হবে, এটা ভুল হবে। কেন ভুল হবে? তখন উচ্চারণটা হবে বউ ইঠা, বউ ইঠা, আর বইটারে বউ ডাকা লাগবে আর কি, তখন বউ ইঠা, এটা ভুল। এখানটা আমার করণীয় কি? করণীয় হচ্ছে তুমি যেটা ব্যঞ্জন আছে ব্যঞ্জনটাকে আগে লিখবা, এরপরে ওই থাকলে যে ওরস্যই, এখান থেকে প্রথম ওটা কার চিহ্ন হয়ে যাবে এখানে, আর এখানে বসবে রস্যই, এরপরে বসবে ছয়কার ঠা। তাহলে আরেকটা এক্সাম্পল লিখি, যেমন ধরো আমি লিখলাম হচ্ছে কই। তাহলে তোমরা এটা এটা উচ্চারণ লেখা তো দেখি, সঠিক উচ্চারণটা, যে ব্যঞ্জন বর্ণের সাথে যদি ওই থাকে, তাহলে ব্যঞ্জনটাকে আগে লিখবে। এখানে অবশ্যই ব্যঞ্জনের সাথে দুটো স্বরধ্বনি পাশাপাশি লেখা যাবে, ব্যঞ্জনের সাথে দুটো স্বরধ্বনি পাশাপাশি লেখা যাবে না। তখন কি করতে হবে, প্রথম যে ও আছে, এই ওটাকে সবসময় কার চিহ্ন বানিয়ে দিতে বোকা, আর রস্যটাকে পাশে বসে দিতে হবে। তাহলে এখানে আমরা ওই এর পরিবর্তে ও রস্যই পেতাম, ব্যঞ্জনের সাথে আমরা এভাবে বসাই দেব। ডান। তাহলে তোমরা 11 ও থাকলে হবে ওরস্য ও, ও থাকলে হবে ওরস্য ও, যেমন ধরো আছে ঔষধ, ঔষধ। ও থাকলে হচ্ছে ওরস্য হবে। বা যদি নৌকা থাকে, নৌকা, মনে পড়ে কিছু, খুব পরিচিত শব্দ, যেটার সাথে বন্যা মেলে তুমি নদীর পানিতে বলো, তার সামনে আগাই, নাহলে আমার নাম বললে চাকরি থাকবে না। নৌকা শব্দ রেখে বাংলা লিখতে হবে,
দেখো দন্তন্য দন্তন্য লিখলাম, তোমরা যখন ও থাকলে কি হবে, ওরস্য, তাহলে ওটা এখানে কি হবে, কার চিহ্ন হয়ে যাবে। এরপর রস্যটা পাশে বসবে, পায়ের সাথে আর। এই যে 11টা উচ্চারণের চেঞ্জ, 11টা উচ্চারণের চেঞ্জ তোমরা সবাই অবশ্যই একটু ভালো করে মুখস্থ রাখা যাবে। তাহলে এটা একটু দ্রুত স্ক্রিনশট নাও, আর এর আগের পেজ যারা স্ক্রিনশট নাও না, তারা যে দিলাম নাও 6 থেকে 9, মারো স্ক্রিনশট মারো। যারা অ্যাক্সেস নাও নাই তারা অ্যাক্সেস নাও দ্রুত, 6 থেকে 9, 10 থেকে 11। ভাই খাতায় লেখার দরকার তো নাই, কষ্ট করে কেন খাতায় লিখতেছে এখন? মানে আমি যেই স্পিডে আগাবো তার সাথে খাতায় লিখলে তো শেষ করতে পারবো না। ক্লাস তো তোমরা পেয়েই যাবে, এটা তো শত কোটি বার দেখতে পারবো তুমি চাইলে। খাতায় লেখাটা বোকামি হবে, তুমি দেখো ক্লাসটা এনজয় করো, ক্লাসটা বুঝো আমি আসলে কি বলতে চাচ্ছি। এরপরে তুমি খাতায় যখন উঠাবা, রেকর্ড দেখে দেখে বা স্ক্রিনশট দেখে দেখে, তখন কিন্তু তোমার নোট করা হয়ে যাবে। বুঝাইতে পারছি? তো এখন লেখাটা বোকামি হবে। অনলাইন ক্লাসে টিচারের সাথে লিখে তো আসলে কভার করা যায় না, যেটা অফলাইনে পসিবল। তো তোমরা লেখার দরকার নেই আপাতত। তাহলে এই পর্যন্ত ডান। আমরা যে পরিবর্তন আবশ্যকগুলো লিখলাম, এই পরিবর্তন আবশ্যকগুলো একটু খেয়াল করে সবাই আমি বলি, তুমি দেখো মনে পড়ে কিনা কি কি শিখতো। দীর্ঘই থাকলে রস্যই হবে, দীর্ঘ থাকলে রস্য হবে, রি থাকলে রস্য, রিকার থাকলে রিকার, মূর্ধন্য থাকলে কি হবে, দন্তান্ন। রেফ থাকলে রয় হসন্ত, অনুস্বার থাকলে উম হসন্ত, খণ্ডত থাকলে তয় হসন্ত, সকল স্বর উচ্চারণ তালব্য, অন্তর্জ থাকলে বর্গীয় জ, ওই থাকলে উরস্বই, ও থাকলে উরস্বই। তাইলে আমরা মোটামুটি হচ্ছে 11টা পরিবর্তন যেগুলো দেখলাম, এগুলো সবসময় ভালো করে মাথায় রাখবেন সব। এটা এমন একটা টপিক উচ্চারণ যেটা তোমরা ইন্টারমিডিয়েটে খুব ভালো করে পড়ে আসো। আমি ধরলাম যে না তুমি একটু ফাঁকি চুকি মারছো, তো তুমি মনোযোগ দিলে হয়ে যাবে। যারা ভালো করে পড়ছো তারা এমনি পারবা, প্রবলেম হওয়ার কোনো কারণ নাই। এরপরে আমি চলে যাবো হচ্ছে অধ্বনির উচ্চারণ। একটা অধ্বনি শব্দের 3 জায়গায় থাকে। শব্দের শুরুতে যদি কোনো অ থাকে তাহলে তাকে বলা হচ্ছে আদ্য অ। কোন শব্দের মাঝখানে অ থাকলে তাকে বলা হয় মধ্য অ। কোন শব্দের শেষে অ থাকলে তাকে বলা হবে অন্ত অ। আদ্য অ, মধ্য অ, অন্ত অ। ঠিক আছে? তাহলে আদ্য মানে কি, শব্দের শুরুতে অ থাকে। মধ্য মানে শব্দের মাঝে অ থাকে, আর অন্ত মানে শব্দের শেষে অ থাকে। এটা হলো অধ্বনির অবস্থান। এটা একটা স্ক্রিনশট দাও। ওকে, এরপরে চলে যাবো আমরা যে আদ্য অধ্বনি আছে। এই আদ্য অধ্বনির যে পরিবর্তন আছে সেই পরিবর্তনে যাবো। আচ্ছা, তার আগে আমরা অধ্বনির একটা উচ্চারণের প্যাটার্ন দেখে আসি, যে অধ্বনির যে উচ্চারণ আছে এটা দুই ভাবে হয়, একটা হলো সমবেত অ, একটা হচ্ছে বিবৃত অ। সমবেত অ এর বেলায় অ এর উচ্চারণটা একটু চেঞ্জ হবে, ও হবে। আর বিবৃত অ এর বেলায় অ এর উচ্চারণটা সেম থাকবে, স্বাভাবিক। তাহলে তোমরা বলো যে অ ধ্বনির উচ্চারণে যখন অ ধ্বনির উচ্চারণ চেঞ্জ হয়ে ও এর মতো হবে, সেটাকে আমরা কি বলবো, সংবৃত অ। আর অ যদি তার নিজের অ এর মতো উচ্চারিত হয় তাকে বলবো কি, বিবৃত অ।
ধরো আমি একটা এক্সাম্পল দিই। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে কথা। কি লিখলাম শব্দটা? কথা। এখানে যে অটা আছে, কথা, এই অটা স্পষ্ট তার অ এর মতো উচ্চারিত হয়, কোনো প্রবলেম নেই। কিন্তু যখন আমি বলি এই শব্দটা, তখন আমি বলি কি কবি, অর্থাৎ কটা অটোমেটিক্যালি একটু গোল হয়ে যাচ্ছে, পয়ের সাথে রস্বইকার হচ্ছে। তাহলে এখানে অধ্বনিটা ও এর মতো হচ্ছে। তাহলে অ যদি অ এর মতো থাকে তাকে বলা হয় বিবৃত, আর অ যদি চেঞ্জ হয় তাকে বলা হচ্ছে কি সংবৃত। তো গাইস তোমরা আমার সাথে অধ্বনির উচ্চারণটা সলভ করো, এরপরে সংবৃত বিবৃত বাকি বিষয়গুলো ইনশাল্লাহ আরো ভালো বুঝবা। তো প্রথমে আমি আদ্য অ এর ফাংশনে যাব, যে আদ্য অ ধ্বনি কোথায় কোথায় ও হয়। তো এটাকে আমি বলতে পারি যে সংবৃত অ। আদ্য অ ধ্বনি কোথায় কোথায় ও হয়, এটা একটা মনে রাখার টেকনিক আছে ভালো। আদ্য অ এর পরে যদি 10 বর্ণ থাকে, আদ্য অ এর পরে 10 বর্ণের যে কোনো একটি বর্ণ থাকলে আদ্য অ এর উচ্চারণ ও এর মতো হবে। আদ্য অ এর পরে যদি 10 বর্ণ থাকে, তাহলে আদ্য অ এর উচ্চারণ হচ্ছে ও এর মতো হবে। কোশ্চেন হলো যে ভাইয়া ওই 10টা বর্ণ কি কি? আদ্য অ এর পরে যদি 10 বর্ণের একটা থাকে, তাহলে সেটা ও এর মতো হবে। এই 10টি বর্ণ হচ্ছে, আমি লিখে দিচ্ছি, হ্রস্ব দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ, রফলা, জবা, জফলা। আদ্য অ এর পরে যদি 10টা বর্ণ থাকে, 10টা বর্ণ হচ্ছে এগুলা: হ্রস্ব দীর্ঘ, রফলা, জব, জফলা, ঋক্ষীয় দন্তন্য, আর যদি ঝয় ও যুক্ত বর্ণ থাকে। তাহলে বলো তোমরা আদ্য অ এর পরে কয় বর্ণ থাকবে? 10 বর্ণ। তাহলে আদ্য অ এর পরে যদি 10 বর্ণের যে কোনো একটা থাকে, তাহলে আদ্য অ এর উচ্চারণ ও এর মতো হবে। এটা একটা স্ক্রিনশট নাও। এটা খুবই সলিড একটা রুলস, খুবই ভালো একটা রুলস, একটু পরে দেখবো যে কাজে লাগতেছে। ওকে সবাই, তাহলে আমি এক্সাম্পল দিই, তোমরা একটু খেয়াল করো। স্ক্রিনশট উঠানো হয়েছে না? যে আদ্য অ এর পরে যদি 10টা বর্ণের যে কোনো একটা থাকে, ও চেঞ্জ হবে। 10টা বর্ণ কি কি? হ্রস্ব দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ, রফলা, জব, জফলা, ঋক্ষীয় দন্তন্য, ছয় যুক্ত হ। ঠিক আছে? তাহলে আমি হচ্ছে স্ক্রিনশট নিয়েছো না? তাহলে আমি রুলস থেকে বোঝানোর সুবিধাতে আমি আরেকবার একটু লিখে দিচ্ছি: হ্রস্ব দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ, রফলা, জফলা।
রেখীয় দন্তন্য জয়যুক্ত বর্ণ। দেখো আমি আবার লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, বা আমার এক্সাম্পলের সুবিধার্থে। যেমন ধরো আমি এক্সাম্পল নিচ্ছি অতি, নদী, বঙ্গ, বধূ। এরপরে ধরো আছে প্রণাম, গ্রহাণু, অব্দ, গদ্য, মৎস্য, যকৃৎ, অক্ষম, মল, যজ্ঞ। এই এক্সাম্পল গুলো আমরা আদ্য অ যেখানে ও হবে এই এক্সাম্পল গুলো দিয়ে আমরা ইজিলি বুঝবো ইনশাআল্লাহ। তাহলে তোমরা সবাই মনোযোগ দাও, এই অংশটাকে একটা স্ক্রিনশট নিতে পারো। তো তোমরা রেকর্ড পেয়ে যাবে ইনশাআল্লাহ যত সময়, সমস্যা নাই। তো আদ্য অ এর পরে 10টি বর্ণ থাকলে আদ্য অ ওকার হবে। তাহলে আমরা চলো মিলাই। অতি বানানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি একটা অ আছে, এরপরে 10 বর্ণের একটা আছে রস্যই। আচ্ছা এখানে 10 বর্ণ হয়েছে অবশ্যই, তাহলে অ এর পরে একটা পাইছি 10 বর্ণের একটা, তাহলে অটা হয়ে যাবে কি ও। তাহলে এখানে হবে ত এর সাথে রস্যই। আমরা একটু আগেও লিখলাম যে আদ্য অ এর পরে যদি 10 বর্ণের যে কোনো একটি থাকে তাহলে অ এর উচ্চারণ ও হবে, অ এর উচ্চারণ কি হবে, ও হবে। এবার নদী বানানে দেখো দন্তন্বয়ের সাথে অ আছে, তাহলে এটা তো ব্যঞ্জনের সাথে আছে দীর্ঘই, এরপরে দীর্ঘই আছে, তাহলে অ হবে ও। ওই যে বিধান অনুযায়ী যে আদ্য এর পরে রস্যই দীর্ঘই, রস্যই দীর্ঘই, যে দীর্ঘই আছে। তাহলে অটা হবে ওকার। এবার দীর্ঘই থাকলে তোমরা জানো রস্যই হবে। পরিবর্তন আবশ্যকের নিয়ম কাজে লেগে গেছে আমাদের, পরিবর্তন আবশ্যকের নিয়ম কাজে লাগছে। মনুতে অ এর পরে দীর্ঘ ও, সরি রস্য ও, অ হবে ওকার, রস্য থাকলে রস্য। বধূ বানানে অ এর পরে দীর্ঘ ও, অ হবে ওকার, আর দীর্ঘ ও থাকলে কি হবে, স। তাহলে আদ্য অ এর পরে রস্য দীর্ঘ ই, রস্য দীর্ঘ, রস্য দীর্ঘ ই, রস্য দীর্ঘ থাকলে অ কি হবে, ও হবে। বলো এই চারটা কি সবাই ক্লিয়ার? আমি একটু মতামত দেই তোমাদের, বলো এই চারটা কি সবাই ক্লিয়ার? যে অ এর পরে কি সিম্বল থাকলে অ গুলো চেঞ্জ হবে, সবাই ক্লিয়ার কিনা বলো। ভেরি গুড। পূর্ণ মনোযোগ রাখতে হবে, পূর্ণ ফুললি কনসেন্ট্রেশন রাখতে হবে, যেহেতু তোমরা অনলাইনের স্টুডেন্ট, অনলাইনে ক্লাস করতেছো, পূর্ণ মনোযোগ লাগবে। এখানে লেখালেখি ম্যান্ডেটরি কিছু না। তোমার ক্লাস রেকর্ড থাকবে, তুমি 100 বার লিখতে পারবে, কোনো সমস্যা নেই। লেখা নিয়ে কেউ তাড়াহুড়া করো না, তুমি মনোযোগ দাও ক্লাসের মধ্যে যে আমি কি বলতে যাচ্ছি, কি বুঝাইতে যাচ্ছি, দামি জিনিসগুলো এক্সপ্লেনেশন। তো যাই হোক, তাহলে আদ্য অ এর পরে 10 বর্ণের যে কোনো একটা থাকলে ওকার হবে। 10 বর্ণের প্রথম চারটা হচ্ছে রস্য দীর্ঘ ই, রস্য দীর্ঘ। আমি দেখো সেট সেট করে লিখছি, এই যে রস্য থেকে দীর্ঘ পর্যন্ত চারটা একসাথে, রফল দফল একসাথে, রেখীয় দন্তন একসাথে, জয়যুক্ত বর্ণ একসাথে। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে রফলা আছে অযুক্ত, অযুক্ত রফলা থেকে শুরুতে সেটা ওকার হয়। প্রণাম, প্র, মূর্ধন্য থাকলে দন্তন্য, ময়ের নিচে অসন্ত। ওকে, গ্রহাণু, রফলা আছে অযুক্ত, ওকার হবে। হয় সাথে আকার, আকারে কোনো চেঞ্জ নাই। মূর্ধন্য থাকলে দন্তন্য, রস্য থাকলে রস্য। গ্রহাণু। অব্দ, ভালো করে খেয়াল করো, আমরা বিধানে পড়েছি কি আদ্য অ এর পরে রস্য দীর্ঘ, রস্য দীর্ঘ, রফলা, জব জফলা। জব জফলা কোথায় থেকে, দ্বিতীয় বর্ণের সাথে। কোন বর্ণের সাথে, দ্বিতীয়।
তাহলে প্রথমে থাকবে আদ্য অ, দ্বিতীয় বর্ণে জ বা ফলা, অ হবে ও। আমরা যখন উচ্চারণ করি অদ্য, তখন আমাদের মুখে কয়টা দ আসে ভাইয়া? দুইটা দ। বলো কয়টা দ আসে? দুইটা দ। অদ্য। আচ্ছা, এবার যুক্ত বর্ণ যদি ভাঙি, তাহলে যুক্ত বর্ণের প্রথমটা নিচে হলো হসন্ত। যুক্ত বর্ণের প্রথমটা নিচে কি দেব? হসন্ত। আর শব্দের শেষে যদি অ থাকে তাহলে সেটা হয়ে যাবে ওকার। শব্দের শেষে অ থাকলে সেটা কি হবে? ওকার। এই যে টিকাটা, এটা আমরা এখানে আগে একটু কোথাও লিখি, তোমরা এটা শিখবা। মনে রাখবা, শব্দের শেষে অ থাকলে ও হবে। শব্দের শেষে অ আসলেই ওকার হবে। মনে রাখবা, শব্দের শেষে যদি অ উচ্চারিত হয় তাহলে চোখ বন্ধ করে সেটা ওকার হয়ে যাবে। তাহলে এটাকে বলা হয় অন্ত অ। অন্ত অ এর ক্ষেত্রে বিভিন্ন কলেজের টিচাররা 5টা 10টা নিয়ম দিয়ে পড়াইছে। আসলে এখানে নিয়ম না দিলে হয়, শুধু একটা জিনিস খেয়াল রাখলে হয়, শব্দের শেষে অ উচ্চারিত হলে সেটা ওকার হবে। তো এটা আমরা লিখলাম। তাহলে অদ্য বানানে অ এর পরে জফলা, অ হলো ও, আর অদ্য দুইটা দ আসে। যুক্ত বর্ণ ভাঙার বিধান হচ্ছে প্রথমটা নিচে অসংখ্য, আর শব্দের শেষে অ থাকা পরেরটা ওকার। সেম গদ্য বানানে অ এর পরে জফলা কি হবে বলতো? অ হবে ওকার। তাহলে গ এর সাথে যে অ, এটা এভাবে ওকার হয়ে যাবে। গদ্য কয়টা দ আছে? দুইটা দ। আর যুক্ত বর্ণ ভাঙলাম, প্রথমটা নিচে অসংখ্য, শেষে অ থাকলে সেটা হবে ওকার, দিলাম ওকার। মধ্য, এখানে আমার একটা ভেরিয়েশন আছে। অ এর পরে জফলা, অ হবে ও, কোনো ইস্যু নাই। কিন্তু ধয় জফলা হইলে মনে রাখবো তোমরা, কিছু বর্ণ আছে, যেমন ক্ষয়ের সাথে জফলা, এটা ক হসন্ত খ হবে। ক্ষয়ের সাথে জফলা, ত হসন্ত ধ হবে। ক্ষয়ের সাথে জফলা, ট হসন্ত ঠ হবে। ক্ষয়ের সাথে জফলা, ব হসন্ত জ হবে। ক্ষয়ের সাথে জফলা, বর্গীয় জ হসন্ত জ হবে। কারণটা কি যে ভাইয়া দুইটা খ কেন লিখতে পারতেছি না? কারণটা হচ্ছে, দুইটি মহাপ্রাণ বর্ণ পাশাপাশি বসে না। দুইটি মহাপ্রাণ বর্ণ উচ্চারণে পাশাপাশি বসতে পারে না। বলো, দুইটি মহাপ্রাণ বর্ণ উচ্চারণে কি পাশাপাশি বসতে পারে না? দ্যাট ইজ ওয়াই তুমি দুইটা খ লিখতে পারো না, তুমি দুইটা ধ লিখতে পারো না। তো এজন্য তখন কি হয়, মহাপ্রাণ ধ্বনিটা তার আগের বর্ণটাকে নিয়ে উচ্চারিত হয়। তাহলে ক্ষয় হলাতে দুইটা খ না হয়, তখন ক হসন্ত খ হয়। এই বর্ণগুলো মনে রাখবে। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, ধয় জফলাটা, আর হচ্ছে হয় জফলাটা। তো আমি চলে আসবো আগের স্লাইডে। মধ্যতে আমরা জানি দুইটা ধ হবে না। বলো, তোমরাই বলো, এই দুইটা ধ কি পসিবল? বলো, কোনোভাবে পসিবল? কোনোভাবে পসিবল না। কারণ আমরা জানি যে উচ্চারণের মধ্যে দুইটা মহাপ্রাণ ধ্বনি পাশাপাশি বসতে পারে না। তখন সে কি করে? তার আগের বর্ণটাকে নিয়ে বসবে। তাহলে ধ এর আগে আছে কি দ, ত শুদ্ধ দ, আর শব্দের শেষে অ থাকাতে কি হবে? সেটা ওকার। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে আর দ এর পরে রস্য দীর্ঘ, রস্য দীর্ঘ, রফলা, জবা জফলা থাকলে অধ্বনি কি হবে? ও হবে। এরপরে সে যদি রি থাকে, যকৃতে শুরুতে অ আছে, এরপরে রিকার আছে, তাহলে অন্তস্থ জ থাকলে বর্গীয় জ, পরিবর্তন আবশ্যক। সবার আগে চেঞ্জ, দেখা মাত্র চেঞ্জ, সব জায়গায় চেঞ্জ। এবার অ এর পরে রিকার, অ হবে ও। আর আমরা জানি রিকার থাকলে রিকার হয়, রিকার চেঞ্জ হবে না। অন্তত থাকলে তয় অসন্ত, উচ্চারণটা হবে যকৃত, যকৃত। অক্ষ, অ এর পরে ক্ষীয় আছে, তাহলে বিধান অনুযায়ী যদি ক্ষীয় থাকে তাহলে অ হবে ও। তোমরা বলো, অক্ষ বললে আমাদের মুখের আওয়াজটা কি আসে? দুইটা খ বলতে পারো? অক্ষ বললে দুইটা আওয়াজ, খ হবে না, কারণ দুইটা খ যে লেখা যাবে না। ক বসন্ত ক, শব্দের শেষে অ থাকলে হবে ওটা। মন,
অ এর পরে দন্তান্ন আছে, অ হবে ওকার, নয়ের নিচে অসই। মন, তাহলে অ এর পরে দন্তান্ন থাকলে, আর এই এটার একটা কন্ডিশন আছে, এটা হলো দুইটি বর্ণের ক্ষেত্রে। দুইটি বর্ণের প্রযোজ্য। তাইলে অ এর পরে দন্তন্য, অ হলো ওকা, ঠিক আছে। আচ্ছা, যজ্ঞতে অন্তঃস্থ থাকলে বর্গীয় জ, আর আমরা বললাম এটার উপর যদি চিহ্ন থাকে তাহলে হবে ওকা। যজ্ঞ, তোমরা বলো যজ্ঞ বললে কয়টা গ আছে আমাদের? দুইটা গ, যজ্ঞ গ। প্রথমটা নিচে অসন্ত, পরেরটা ওকা। এখানে একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে চন্দ্রবিন্দু আছে। কেন চন্দ্রবিন্দু আসবে? কারণ এই যে ছয়যুক্ত কোণটাকে ভাঙলে তুমি পাচ্ছ জ প্লাস ইও, এই ইওটাই এখানে চন্দ্রবিন্দু হবে। এই পর্যন্ত সবাই একটা স্ক্রিনশট নাও দ্রুত। এই স্লাইডে আমি যা যা লিখেছি একটা স্ক্রিনশট নাও। ডান, এই পর্যন্ত সবাই স্ক্রিনশট নিয়েছি, লিখছি। আচ্ছা, একজন বলতে চন্দ্রবিন্দুর বিষয়টা একটু বোঝাই দেয়। আচ্ছা, এই স্লাইডটা স্ক্রিনশট নাও, এটা নাও। শব্দের শেষে অ আসলে ও হবে, আর দুটি মহাপ্রান্তনে পাশাপাশি দেখা যাবে। এবার আসো চন্দ্রবিন্দুর বিষয়টা বোঝাবে। যখন আমি বললাম যজ্ঞ, আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি তোমাদের সমস্যা। এই বর্ণটাকে ভাঙলে হলো জ প্লাস ইও। দেখো এখানে যুক্ত বর্ণের ব্যবহারটা কি? শব্দের শুরুতে যুক্ত বর্ণ উচ্চারিত হবে ছয় চন্দ্রবিন্দু জফলা। আর শব্দের মাঝে বা শেষে যুক্ত বর্ণ উচ্চারিত হবে শত ছয় চন্দ্রবিন্দু। এখানে যে ইওটা আসে, নাসিক ধ্বনিটা চন্দ্রবিন্দু হয়ে যায়। নাসিক ধ্বনিটা চন্দ্রবিন্দু হয়ে যায়। যেমন আমি লিখলাম জ্ঞান, শব্দের শুরুতে আছে ছয় চন্দ্রবিন্দু জফলা। জ্ঞান শব্দের মধ্যে আকার আছে, আকার দিলাম, নয় নিচে অশব্দ। সেম যদি আমি বলি জ্ঞানী, ছয় চন্দ্রবিন্দু জফলা, দীর্ঘ থাকলে রস্বই হবে। কিন্তু মাঝে মাঝে কি হবে? দ্বিতীয় উচ্চারিত হবে দুইবার। বিজ্ঞান, বিজ্ঞান বলে আমাদের মুখ করে গ আছে দুইটা, দুইটা গ যুক্ত করার ভাঙার নিয়ম কি? প্রথমটা নিচে অসন্ত, আর ইয়ের কারণে এখানে চন্দ্রবিন্দু আসছে। প্রজ্ঞা,
প্রথমে রফল অযুক্ত তাই ওকার। ওকাতে কয়টা ক আসে? দুইটা ক। এটা একটা স্ক্রিনশট দাও। সবাই স্ক্রিনশট দিছো? সবাই স্ক্রিনশট দিছো? ছয়যুক্ত বর্ণ শব্দের শুরুতে উচ্চারিত হবে গ চন্দ্রবিন্দু জফলা, মাঝে বা শেষে থাকলে হবে গয় বসন্ত, গয়ের উপর চন্দ্রবিন্দু। এখানে দ্বিতীয় গয়ের উপর চন্দ্রবিন্দু হবে, মনে রাখবে সব সময়। প্রথম গয়ের নিচে বসন্ত, দ্বিতীয় গয়ের উপর চন্দ্রবিন্দু। ঠিক আছে, তাহলে আমাদের আদ্য মোটামুটি শেষ। একজন অজ্ঞাত শব্দের অর্থ জানতে চেয়েছো, আমি এটা একটু পরে সলভ করে দিচ্ছি। আদ্য এর ক্ষেত্রে আগুন ইস্যু নাই। এরপরে লিখলাম আমরা যে আদ্য অ হবে কোথায়। এক নাম্বার, আদ্য এর পরে 10 বর্ণের একটি না থাকলে অ অ হবে। যেমন আমরা লিখলাম কথা। তোমরাই বলো কথা শব্দের মধ্যে আদ্য অ এর পরে 10 বর্ণের একটা কি এখানে আছে? রস্বই দীর্ঘ, রস্ব দীর্ঘ, রফল জফল, রেখীয় দন্তন, ঝয় যুক্ত বর্ণ আছে? নাই। আদ্য অ এর পরে রস্ব দীর্ঘ বলে কিছু নাই, তাহলে অস্বাভাবিক থাকবে। ক তাহলে এইগুলো আদ্য অ এর পরে যদি 10 বর্ণের একটাও না থাকে তাহলে চেঞ্জ হবে না। 2 নম্বর, না বোধক আদ্য অ কখনোই ও হয় না। না বোধক আদ্য অ কখনোই কি হয় না? ও হয় না। তো ধরো আমি এক্সাম্পল লিখলাম হচ্ছে অমিল। তোমরা বলো অমিল মানে কি? মিল আছে নাকি মিল নাই? নাই। অটা নেগেটিভ মিনিং দিচ্ছে, অ মিল। এরপরে ধরো আমি লিখলাম হচ্ছে অধীর। অধীর মানে কি? ধীরগতি সম্পন্ন নাকি ধীর নয়? অ্যান্সার হচ্ছে ধীর না। যে মানুষটা ধীর না তাকে আমরা বলি যে অধীর আগ্রহ বসে আছে, অধীর অপেক্ষা করছে, কোনো ধীরগতি নাই তার ভিতরে। অটা নেগেটিভ অ। দীর্ঘই থাকলে রস্বই, রয়ের নিচে অসন্ত। এটা একটা স্ক্রিনশট দাও সবাই। তাহলে আদ্য এর পরে যদি 10 বর্ণের একটা না থাকে অ চেঞ্জ হবে না, না বোধক আদ্য অ থাকলে চেঞ্জ হবে না। ঠিক আছে। আচ্ছা, এবার একজন একটা কোশ্চেন করছিল যে অজ্ঞাত এই শব্দটার সঠিক উচ্চারণ কি। এবার তুমি এটা বুঝবা, আদারওয়াইজ আগে বুঝাতে গেলে কষ্ট হয়ে যেত। এই অটা হলো নেগেটিভ অ, এটাকে আমি বলি নেগেটিভ অ বা না বোধক অ। আমি কথাটা পড়তে মজা লাগে তাই না বোধক অটাকে নেগেটিভ অ বলে ইংরেজিতে। তো অজ্ঞাত অ তো না বোধক অ, এটা ও হবে না। তাহলে না বোধক ও চেঞ্জ হয় না। দেখো আমরা আগে নেমে পড়ছিলাম, না বোধক ও কি হয় না? না বোধক আদ্য কখনোই ও হবে না,
কখনোই না। এরপরে নিয়ম থাকুক আর না থাকুক, তাহলে ও অস্বাভাবিক থাকবে। অজ্ঞে তো দুইটা গ আছে আমাদের মুখে, শব্দের শেষে অ থাকলে ওকার হবে। এটার আরেকটা উচ্চারণ আছে স্বীকৃত, এই দ্বিতীয় গয়ের সাথে একটা জফলা হবে। তো কিছু বানান আছে যেগুলোর ক্ষেত্রে জফলা বিধানও কারেকশন দেওয়া আছে, জফলা ছাড়াও কারেকশন দেওয়া আছে। তার মধ্যে আরেকটা শব্দ হলো বিজ্ঞান। বিজ্ঞানের মধ্যে তুমি এভাবে বলতে পারবা বিজ্ঞান, অথবা তুমি এভাবে বলতে পারবো বিজ্ঞান। খুব বেশি বর্ণের মধ্যে এগুলো বেশি পাওয়া যায় না। অজ্ঞতা একটা, বিজ্ঞান একটা, যেখানে both answer is correct, both answer are correct, মানে উভয় সঠিক। সবাই এটা একটা স্ক্রিনশট নাও। আচ্ছা, এরপরে যত প্র্যাকটিস আসবে সেগুলো তোমরা করবা, না পারলে ভাই হয়তো নেক্সট ক্লাসে সলভ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আদনিয়া আশা করি কারো কোনো ইস্যু নাই। এবার হচ্ছে মধ্য অ। তো মধ্য এর ক্ষেত্রে মধ্য এর আগে থাকবে অ অথবা আ, আর মধ্য এর পরে থাকবে 10 বর্ণের একটি। থাকলে মধ্য ও উ হবে। আচ্ছা, একজন বলছো ভাইয়া ফোন নাম্বারটা দিয়ে টেলিগ্রামে প্রবলেম সলভ। ভাই আমি টেলিগ্রামে থাকি না, খুব কম। আমি ফোন নাম্বারটা দিব, তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারো যদি ফ্রি থাকে, আমি ইনশাল্লাহ সলভ দিব। তবে যেহেতু সলভ ক্লাস হচ্ছে, এরপরে আবার এভাবে সলভ দেওয়াটা সারাদিন বিজি থেকে একটু কষ্ট হয়ে যাবে আমার জন্য, বাট আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, প্রবলেম নাই। তাহলে অ অথবা আয়ের পরে যদি মধ্য ও থাকে, বা মধ্য এর পরে যদি 10 বর্ণ থাকে, তাহলে কিন্তু চেঞ্জ হবে। যেমন ধর আমি একটা এক্সাম্পল লিখলাম, কলম। তোমরা সবাই বলো যে কলমে কয়ের সাথে একটা অ আছে, কিন্তু এই অটা কি ওকার হবে কি হবে না? কয়ের সাথে যে অ আছে, আদ্য অ, এটা কি ওকার হবে কি হবে? অ্যান্সার হচ্ছে হবে না। কারণ এই আদ্য অ এর পরে 10 বর্ণ আছে নাই। তাহলে অ এর পরে যদি রস্বই দীর্ঘ রফলা জফলা না থাকে, তাহলে অ যা আছে তাই থাকবে। আর এটা হলো ল এর সাথে যে অটা আছে সেটা হলো মধ্য অ। মধ্য অপরিবর্তন হয় কিসের জন্য? মধ্য অপরিবর্তন হবে যদি আগে অ বা আ থাকে। এই যে লক্ষ্য করো, মধ্য অ এর আগে থাকে লিখবে কি? অ অথবা আ। তাইলে এখানে লয়ের আগে একটা অ আছে, তাই এই অটা ওকার হবে, ময়ের নিচে অসম। এখন অনেকে বলবো যে ভাইয়া পরে যে 10 বর্ণ নাই, কোনো প্রবলেম নাই, যে কোনো এক পাশ মিলে গেলেই ওকার হবে। তাহলে আগে অ বা আ আছে সেটা দিয়ে মিলে ফেলছি, ঠিক আছে। এরপরে আমি একটা এক্সাম্পল নেই, ধরো আমি বললাম হচ্ছে রূপসী। রূপসী, এখন তোমরা বলো যে দীর্ঘ থাকলে কি হবে? হ্রস্ব হবে। এবার মাঝখানে যে অ আছে, তার আগের বিধানটা কি আছে? হ্রস্ব বা দীর্ঘ। হ্রস্ব বা দীর্ঘ থাকলে তো হবে না। মধ্য এর আগে থাকা লাগবে অ অথবা আ, কিন্তু আগের নিয়ম তো এবার ম্যাচ করতেছে না। কিন্তু এবার তুমি লক্ষ্য করে দেখো, পরের নিয়মটা ধরছে, তাহলে পরে দীর্ঘই আছে, 10 বর্ণের একটা, এই যে 10 বর্ণের একটা আছে, তাহলে এটা ওকার হবে। দন্তস থাকলে তালরস্য, দীর্ঘ থাকলে রস্য।
সবাই কি ক্লিয়ার? মধ্যটা বলো তো। হ্যাঁ, 10 বর্ণ হচ্ছে আগের গুলা। 10 বর্ণ হচ্ছে আগের গুলা। 10 বর্ণ হলে আগের গুলা। ওয়াহিদ বলছে ক্লিয়ার না। ঠিক আছে, আমি আরেকবার ব্যাখ্যা দিই, তুমি বুঝো। যদি কোন শব্দে মধ্য অ থাকে, তাহলে মধ্য অ এর আগে থাকা লাগবে অ অথবা আ, আর মধ্য অ এর পরে থাকা লাগবে 10 বর্ণের একটি। তাহলে মধ্যটা ওকার হবে। কলম শব্দের মধ্যে লয়ের আগে অ ছিল, কয়ের সাথে উচ্চারণে কলম। লয়ের সাথে যে অ আছে তার আগে একটা অ ছিল, তাই কলমে লটা ওকার হয়েছে। আর রূপসীতে মধ্য অ আছে, কয়ের সাথে অ, রূপসী। কিন্তু আগে অ বা আ নাই, প্রবলেম নাই। পরে 10 বর্ণের একটা আছে কিনা, অ্যান্সার হচ্ছে ইয়াস আছে, দীর্ঘই, তাহলে ওকার হবে রূপসী। ঠিক আছে, এবার মধ্য অ যদি অ থাকে কোথায়? নাম্বার 1, আদ্য ও নাবুদ, বলে মধ্য ও ও হয় না। আদ্য ও নাবুদ হলে মধ্য ও উ হবে না। যেমন আমি বললাম অমর। অমর শব্দের মধ্যে অটা নাবোধক, তাহলে অ তো কোনোদিন চেঞ্জ হবে না, নাবোধক তো জীবনও চেঞ্জ হবে না। আর মাঝখানে যে অ আছে এটাও চেঞ্জ হবে না। কারণ কি? আদ্য ও নাবোধক হলে মধ্য চেঞ্জ হবে না। অতল, গান গাও না, অতল দরিয়ার মাঝে কুল নাই রে। অতল মানে কি? যার কোনো তলা নাই, অনেক গভীর। অটা নাবোধক অ। আর অতল মধ্য ও আছে, বাট চেঞ্জ হবে না। তাহলে আদ্য ও নাবোধক হলে মধ্য কি হবে না? ও হবে না। বলো সবাই কি এই জায়গাটা বুঝছো? একটু জানাও তো। যদি প্রথমের অটা নেগেটিভ হয় তাহলে পরেরটা চেঞ্জ হবে না। আচ্ছা, এরপরে আমি, আচ্ছা তার আগে একটা স্ক্রিনশট নিয়ে নাও তো। স্লাইডটা একটু স্ক্রিনশট নাও। স্লাইড নাম্বার 17। আদ্য নাবোধ করে মধ্য হবে না। আমার লেখা শেষ হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা, এটা বারবার যেন বলতে না হয়, হ্যাঁ। কিন্তু মধ্য এর পরে 10 বর্ণের একটি থাকলে মধ্য ও উ হবে। যেমন যে কোশ্চেনটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, সম্ভাবনা অনেক অনেক বেশি, সে শব্দটা হলো অপরিচিতা। কারণ এই শব্দটা দিয়ে একটা গল্প আছে, ভালো করে বুঝো, ভালো করে। প্রথমের অনাবোধক, কোনো প্রবলেম নাই, তাহলে ও কোনোদিনও চেঞ্জ হবে না, ও যা আছে তাই। কিন্তু এখানে মধ্য ও আছে,
প্রথম বর্ণ আর শেষের মাঝামাঝি গুলো হলো মধ্য। এরপরে 10 বর্ণের একটা রস্যই আছে না, বলা আছে কিনা? এটা ওকার হয়। অপরিচিতা। তাইলে মধ্য অ এর পরে যদি 10 বর্ণ থাকে কোনো কথা নাই, চেঞ্জ করতে হবে। আর মধ্য অ এর আগে যদি না বোধক অ থাকে, পরে যদি 10 বর্ণ না থাকে, তাহলে মধ্য স্বাভাবিক থাকবে। এটা স্ক্রিনশট নাও। মধ্য অ এর পরে 10 বর্ণ আসায় ওকার হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই পর্যন্ত আশা করি কারো কোনো ইস্যু নাই। আর ক্লাস যেহেতু রেকর্ড থাকবে, বারবার বারবার করে যখন তুমি শুনবা এই জিনিস তোমার ভাজা ভাজা হয়েছে। তাহলে আমরা একটু সামনে আগে আমরা অন্তঃ যেটা আছে, এটার ক্ষেত্রে বিধান একটাই আছে, শব্দের শেষে অ থাকলে ও হবে। শব্দের শেষে অ উচ্চারিত হলেই ওকার হবে। যেমন নাটক কাম করো প্রিয়। আচ্ছা, প্রিয় লেখা দরকার নেই, প্রিয় লেখ। তাইলে এখানে লক্ষ্য করে দেখো শেষে অ আছে কিনা। প্রিয় আছে। শব্দের শেষে অ থাকলে কি হবে? ও হবে। ধরো আমি লিখলাম হচ্ছে পানীয়। পানীয় শব্দের শেষে অ থাকলে ইয়ে হবে। চলিত। এখানে আবার আদ্য অ এর পরে নিয়ম ম্যাচ করছে, ওকার হবে। চলিত শব্দের শেষে অ থাকলে ও হবে। এটা একটা স্ক্রিনশট নাও। শব্দের শেষে অ উচ্চারিত হলে ওকার হবে। ঝামেলাটা বাদে তর আর তমর ক্ষেত্রে। মনে রাখবা, তর আর তম দুটো শব্দ, যেখানে ত এর সাথে অ আছে কিন্তু এরপরে 10 বর্ণ নাই, রস্য দীর্ঘ গুলো নাই, স্বাভাবিক আছে। আর শব্দের শেষে অ থাকাতে এটা ও হয়েছে। সেম তমর মধ্যে শুরুতে অ আছে কিন্তু পরে 10 বর্ণের একটি নেই, রস্য দীর্ঘ রফলা জফলা রেখীয় দন্তন্য ঝয়যুক্ত বর্ণ নাই, তো স্বাভাবিক থাকবে। আর শব্দের শেষে অ থাকলে কি হবে? ওকার। তাহলে তোমরা পর আর তম এই দুটাকে শর্টকাটে মুখস্থ করে ফেলো যে ত এর সাথে কোনো ও হবে না, শেষের অটা ওকার হবে। তাহলে আমরা এক্সাম্পল নেই। ধরো আমি লিখলাম দীর্ঘতর। দীর্ঘতম। তাইলে উচ্চারণের ক্ষেত্রে আলাদা আলাদা শব্দের আলাদা আলাদা উচ্চারণ। উচ্চারণের ক্ষেত্রে আলাদা আলাদা শব্দের আলাদা আলাদা উচ্চারণ। তাহলে দীর্ঘ একটা আলাদা শব্দ না, যাকে উচ্চারণ করলে কি পাবো? দীর্ঘ ই থাকলে রস্যই হবে, রেফ থাকলে রয় হসন্ত, শব্দের শেষে অ থাকলে হবে ওকার। দীর্ঘ, তাহলে দীর্ঘ বানানটা এইভাবে কারেক্ট লিখে ফেলছি আমি, দীর্ঘ। এবার এখানে ছিল কি তর, তাহলে তটা স্বাভাবিক, রটা ওকার। মনে আছে না? সেম দীর্ঘতমতে দীর্ঘতম।
ডান। এই পর্যন্ত হয়েছে। শব্দের শেষে অ উচ্চারিত হলে ওকার হবে। শব্দের শেষে অ উচ্চারিত হলে কি ওকার হবে। ওকে, এটা স্ক্রিনশট নিতে পারো। এরপরে আমরা স্বধ্বনির উচ্চারণে যাব। তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স সমান সমান হচ্ছে তালব্য ষ। কিন্তু তালব্য শ বা দন্ত স এর সাথে 6টি বর্ণ যুক্ত থাকলে উচ্চারণে দন্ত স হবে। 6টা বর্ণ কি কি? 6টা বর্ণ হচ্ছে ত, থ, দন্ত ন, রি, র, ল। ত, থ, দন্ত ন, রি, র, ল। যেমন আমি এক্সাম্পল নিলাম, ত দিয়ে স্তর, আচ্ছা, স্তর বানানে, দেখো এখানে দন্ত স এর সাথে ত থাকার কারণে এটা তালব্য শ হইতে পারবে। থ দিয়ে ধরা মিলে একটা হচ্ছে স্থান, দন্তান্ন, প্রশ্ন। আমরা জানি রফলার সাথে অ থাকলে উত্তর হবে। আর প্রশ্ন যুক্ত বর্ণ মাঝখানে বা শেষে থাকলে ভাঙা যাবে। এটার উচ্চারণ কি তালব্য শ হবে না দন্ত স হবে? সকল স্বরের উচ্চারণ তো নর্মালি তালব্য শ, কিন্তু দেখো এখানে স্বরের সাথে 6 বর্ণের একটা যুক্ত আছে, ত, থ, দন্ত ন, দন্তান্ন যুক্ত আছে। তাহলে এখানে 6 বর্ণের একটা ত, থ, দন্তান্ন, এই যে এর সাথে দন্তান্ন যুক্ত হওয়াতে এটা এখন দন্ত স হয়ে যাবে। আর শব্দের শেষে অ থাকে তো ওটা ত, থ, দন্তান্ন। ধরো আছে রি দিয়া, যেমন শ্রীগাল, শ্রীগাল মানে শেয়াল, শ্রীগাল। র দিয়ে ধরো আমি লিখলাম হচ্ছে শ্রাবণ। আর মধ্য ওয়ের প্রভাবে আগে আকার আছে, ওকার। মধ্য ন থাকলে দন্তান্ন। ল, একটা শব্দ আছে শ্লোক। ল, ত। সবাই একটা স্ক্রিনশট নাও। সবাই একটু রেসপন্স করো। সকল স্বরের উচ্চারণ কি তালব্য শ।
কিন্তু শয়ের সাথে 6টি বর্ণ যুক্ত থাকলে দন্ত স হয়। কয়টি বর্ণ? 6টি। 6টি বর্ণ কি কি? তথ দন্ত ন, রিড ল। তথ দন্ত ন, রিড ল। তাহলে যে কোনো শয়ের সাথে যদি এই 6টা বর্ণ যুক্ত থাকে তাহলে সেটা দন্ত স হবে। একজন বলছে ভাই ক্ষয়ের এক্সাম্পলটা আরেকবার বলেন। ওই যে স্থান, তোমরা যেটাকে শয়ের সাথে এভাবে থ লেখো না, এটাকে এই দন্ত শয়ের নিচে হ লিখলে এটাকে থ বোঝায়, একই জিনিস, কোনো প্রবলেম নাই। যেমন ধরো আমি লিখলাম একটা শব্দ বস্তি। বস্তি না, বস্তি তো ত দিয়ে অস্থি মানে হাড়। তাহলে অ এর পরে কি? অ হবে ও। এই যে শয়ের সাথে থ যুক্ত থাকাতে দন্ত স হয়েছে এটা, আর উচ্চারণটা হবে এমন অস্থি। একজন বলছে স্নানের ছয় নয়ের নিচে কি হসন্ত হবে কিনা, প্রথমটা। হ্যাঁ, স্থানে হবে তো, আমি কি হসন্ত দেইনি? আচ্ছা, হবে হবে, খেয়াল করে নেবে, সরি। এটা স্থান শব্দে নয়ের নিচে হসন্ত হবে। ডান। ওকে। এরপর সামনে আগে হচ্ছে ফলার উচ্চারণ, ফলা। এটা বললে আমাদের উচ্চারণ মোটামুটি শেষ। তো আমাদের ফলা হলো কয়টি? ফলা হলো 6টি, মনে আছে? লেকচার মনে করছিলাম, বফলা, লফলা, রফলা, মফলা, জফলা, নফলা। এই 6টি ফলা যে উচ্চারণ আছে, বফলা, লফলা, রফলা, মফলা, জফলা, নফলা, ফলা হলো 6টি, যাকে শর্টকাটে আমরা মনটা কি কি বল, রমজান। মনে আছে? বলো রমজান। তাহলে এই যে 6টা ফলা আছে, বফলা, লফলা, রফলা, মফলা, জফলা, নফলা, এই 6টা ফলা উচ্চারণের মধ্যে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ উচ্চারণ সলভ করবো। যেমন মফলার উচ্চারণ, মফলা উচ্চারণ। একটা কথা মনে রাখবা, 6টি ফলার মধ্যে শুধু মফলার পরিবর্তে চন্দ্রবিন্দু হয়, পরিবর্তে চন্দ্রবিন্দু হয়। তাইলে আমাদের যতগুলো ফলাই থাকুক, শুধু মফলার পরিবর্তে চন্দ্রবিন্দু হবে। 1 নাম্বার, মফলা শব্দের শুরুতে উচ্চারিত হয় না। উচ্চারিত হয় না। যেমন আমি লিখলাম শ্মশান, তো তখন কি হবে? দেখবো তবে নাসিক্য হবে। নাসিক্য মানে বুঝো, নাসিক্য মানে চন্দ্রবিন্দু হবে। যেমন শ্মশান, তার অবশ্যই সাথে ম আছে, সকল স্বরের উচ্চারণ তার অবশ্য ম চলে যাবে, ময়ের উচ্চারণ যেহেতু হচ্ছে না, চন্দ্রবিন্দু হয়ে যাবে। তাহলে ম যার সাথে যুক্ত তার উপর চন্দ্রবিন্দু হয়ে যাবে, শ্মশান। এরপরে শব্দ হচ্ছে স্মরণ, তার অবশ্য, আর মাঝখানে যে অ আছে এটা হবে ওকার, নাই নিচে আসে। 2 নাম্বার, মফলা শব্দের মাঝে বা শেষে উচ্চারিত হয় না, তবে দীপ্ত প্লাস নাসিক্য।
দ্বিত্ব প্লাস নাসিক্য হবে, দ্বিত্ব মানে ডাবল, নাসিক্য মানে কি চন্দ্রবিন্দু। যেমন আমি লিখলাম বিস্ময়, তোমরা অনেকে উচ্চারণ করো বিস্ময়, আরে বিস্ময় না, ওটা বিস্ময় মানে পয়জনাস, বিস্ময়তে এরকম হবে বিস্ময়। এরপর ধরো আমি লিখলাম হচ্ছে আত্মা, এটা স্ক্রিনশট নাও সবাই। মঙ্গল শব্দের শুরুতে উচ্চারিত হবে না, ম চলে যাবে, তার পরিবর্তে চন্দ্রবিন্দু দিল। এরপরে মঙ্গল শব্দের মাঝে বা শেষে উচ্চারিত হবে না, এটা দ্বিত্ব বা নাসিক্য হবে। ঠিক আছে। আর যদি ময়ের উচ্চারণ হয় কিছু বর্ণের সাথে, যেমন ম, ল, এর সাথে ময়ের উচ্চারণ হবে। আর ভাইয়া যদি ময়ের উচ্চারণ হয়, তাহলে সেখানে কোনো চন্দ্রবিন্দু আসবে না। যেমন জন্ম, বাংলা হবে এরকম জন্ম। গুল্ম, গুল্ম। শব্দ আছে পাখি, কয়ের সাথে ম আছে। ওর সাথে ম দিয়ে হলো বাংময়। তাহলে কিছু লেটার আছে যেখানে ময়ের উচ্চারণটা হবে। দেখো তোমাদের যেহেতু এই টপিকটা ইন্টারমিডিয়েটে আছে, সো আমি যদি এটাকে একটু সহজ করেও পড়াই, শর্ট করেও পড়াই, আশা করি তোমরা বুঝবা। তারপরেও প্রবলেম হলে রেকর্ড ক্লাস তো আছে, দুইবার তিনবার দেখলে ইনশাল্লাহ কাভার হয়ে যাবে, প্রবলেম নেই। তাহলে মহল্লা উচ্চারিত হবে না, মাঝে বা শেষে কি হবে, দ্বিত্ব হবে। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই ফলাগুলো আমি ইয়ে করে দিব আর কি, ব্যাখ্যা করে দিচ্ছি। এটা স্ক্রিনশট নাও, যে কয়েকটা বর্ণের সাথে ময়ের সাউন্ড হবে। আবার আমরা যদি বলি আম্মা, ময়ের সাথে ম উচ্চারণ হচ্ছে। 2 নম্বরে অফলার উচ্চারণ, শব্দের শুরুতে উচ্চারিত হয় না। যেমন শ্বাস, শ্বাস। শব্দের শুরুতে বফল উচ্চারিত হবে না, বটা চলে যাচ্ছে। শব্দের মাঝে বা শেষে উচ্চারিত হয় না, তবে দীপ্ত হয়। নাসিক্য হবে, হবে না। নাসিক্য শুধু ম ফলার পরিবর্তন হয়, 6টা ফলার মধ্যে শুধু ম ফলার পরিবর্তন হয়। যেমন আমি বললাম বিদ্যা, দেখো বিদ্যা শব্দটার মধ্যে বিদ্যান, বগলা মাঝখানে আছে, তো বয়ের সাউন্ড তো হচ্ছে না, বিদ্যান দুইটা দ হচ্ছে। যুক্ত বর্ণ বাংলার বিধান হচ্ছে প্রথমটা নিচে হসন্ত, পরের টাকা নয় নিচে হসন্ত। সেম বিশ্বাস,
বিশ্বাস। সকল শয়ের উচ্চারণ তাহলে অবশ্য এখানে তাহলে অবশ্য হয় বফলা, মাঝখানে আছে বিধায় কি হয়েছে, দ্বিত্ব হয়েছে, এটা ডাবল হয়েছে। বিশ্বাস। আর শেষের দন্ত ছোট তাহলে অবশ্যই হয়েছে। তাহলে সেম আমি যদি বলি বিশ্ব, কয়টা স্বর হবে? দুইটা। প্রথম লাইনে হচ্ছে হর্ষত্ব হয়, তৃতীয় বর্ণের প্রথম লাইনে হচ্ছে অসত্য হয়, আর শব্দের শেষে অ থাকতে হবে। আমরা উচ্চারণের শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়। মফলা, বফলা, এটা একটা স্ক্রিনশট নাও। তিন নাম্বার র ফলা। এটা আমি একটা এটা একটা উচ্চারণ লিখে দিব। এটা শব্দের শুরুতে কোনো ফাংশন নাই, এটা শব্দের মাঝে বা শেষে দ্বিত্ব হয়। যেমন তানজিনা হোসেন প্রথম ক্লাস হবে, আর অল্প একটু ক্লাস হবে। আক্রান্ত, আক্রান্ত। এখানে কি কাজটা করতে হবে তুমি দেখো, রফলা শব্দের মাঝে বসে যে ডাবল হবে, ডাবল মানে কয়বার? দুইবার না? তাহলে এখানে যুক্ত কোন আছে, কয়ের সাথে? রফলা। তাহলে রফলাটা কার সাথে যুক্ত আছে? কয়ের সাথে না? তাহলে আক্রান্ত প্রথমে, দ্বিতীয় মানে দুইবার, তাহলে রফলাটা কয়ের সাথে আছে? ক দুইবার হবে, ক কে একবার বের করে নিচ্ছে। এরপর সেম রফলাযুক্ত অংশটা এটা আরেকবার বসবে, রফলাযুক্ত অংশটা আরেকবার বসবে। এটা হলো রফলার বিধান। সেম আগ্রা, ভারতের একটা জায়গার নাম যেখানে তাজমহল আছে। এটা সঠিক উচ্চারণ হচ্ছে এটা। তোমরা যারা লিখতে চাও যে ভাই এটা লিখবো আগ্রা, এটা না, আগ্রা না, এটার উচ্চারণ হচ্ছে আগ্রা। যেমন এই শব্দটার উচ্চারণ হচ্ছে যাত্রা, তোমরা কি পাবো? এটা, এটা না। কারণ রফলা ছিল, রফলা যার সাথে যুক্ত হয় সেই বর্ণটা দুইবার হয়। আর দুইবার লেখার বিধান, দুইবার লেখার বিধান হচ্ছে যাত্রা, টটা দুইবার হবে, প্রথমবার তো হর্ষণ দিয়ে বের হবে, এরপর সেম টু সেম যেটা আছে এটা আরেকবার বসাবো। এই হলো রফলা। এটা একটা স্ক্রিনশট নাও, খুবই গুরুত্বপূর্ণ বিধান, ইউনিভার্সিটি অ্যাডমিশন এখান থেকে প্রশ্ন আসে। লাস্ট ওয়ান আজকের ক্লাসের জন্য, হয় বইয়ের উচ্চারণ। আজকের ক্লাসের যে অংশটা বাকি থাকবে সেটা আমরা আর একটা ক্লাস নিয়ে নেবো পরে, এই সপ্তাহের মধ্যে কোনো একটা টাইমে আমি দিয়ে দিব, সময় করে চলে আপনার। হ্যাঁ, হয় বইয়ের উচ্চারণ। একজন বলছে জফলা কেন হয়েছে যাত্রাতে? যাত্রাতে জফলা পাইছে কি? ও মিয়া, যাত্রাতে জফলা পাইছে কি? অন্তর্কুমার, এটা তো জফলা না, এটা তো রফলা। অন্তস্থ জ থাকলে বর্গীয় জ। যাত্রা, ত এর সাথে র আছে, ত হবে দুইবার, তাহলে প্রথমটা তো এভাবে, আর পরে সেম টু সেম তয় রফলা যেটা এর উপর টান, এটা আরেকবার হবে। অন্তর্কুমার, তুমি কি ক্লিয়ার ভাইয়া? হয় বইয়ের উচ্চারণ
মনে রাখবা হয় বয়ের সাউন্ডটা দুই ভাবে হয়। একটা হচ্ছে ও এর সাথে ভ, আর একটা হচ্ছে রস্য এর সাথে ভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা এই হয় ব হচ্ছে এমন একটা উচ্চারণ যেখানে দুইটা ধ্বনি দুইটাই চেঞ্জ হবে, ব চেঞ্জ হবে, ব চেঞ্জ হবে। তো এটার প্যাটার্নটা কি? নাম্বার ওয়ান হচ্ছে অ অথবা আয়ের পরে হয় ব থাকলে ও হবে, আর রস্যই এর পরে হয় ব থাকলে রস্য দিয়ে ও হবে। যেমন আহ্বান। তো তাহলে তোমরা বলো যে আহ্বান শব্দের মধ্যে হয় বয়ের আগে কি আছে? হয় বয়ের আগে আছে অ অথবা আ। কি আছে? অ অথবা আ আছে। তাহলে এই হয়ের উচ্চারণটা কি হবে? তাহলে অ বা আ থাকলে এবার কি হবে? ও ভাবে এটা হবে, ও আর ভ। আকার ছিল আকার দেবো, নয় নিচে অশব্দ দেবো। মন থাকবে? তাহলে হয় বয়ের আগে যদি অ অথবা আ থাকে তাহলে এটা হচ্ছে রস্য আর ভ। সেম গৌবর, হয় বয়ের আগে দেখো গয়ের সাথে তো অ আছে, তাহলে এটা হবে গৌ হয়, তো ওর সাথে ভ হবে। এরপরে ধরো আমি একটা শব্দ লিখলাম হলো জিহ্বা। দেখো হয় বয়ের আগে কি আছে? রস্যই আছে। তাহলে তোমরা মনে রাখবা যে রস্যই থাকলে রস্য আসবে। তাইলে এটাকে বাংলা হবে, হয় বটে আবার হবে রস্য দিয়া, জিউ। বিয় বল, হয় বয়ের আগে এই যে রস্যই আছে, এটা হবে বিয় বল। তার এটাকে তোমরা এইভাবে মনে রাখবা যে হয় বয়ের ক্ষেত্রে রস্যই থাকলে রস্য আসে, রস্যই থাকলে রস্য, সেটা একটা স্ক্রিনশট নাও সবাই। স্ক্রিনশট নাও এবং সবাই বলো যে ক্লিয়ার কিনা। বলো সবাই যদি ক্লিয়ার হও তাহলে আমরা আজকের ক্লাসটা উচ্চারণটা সম্পূর্ণ কভার করে দিলাম। এর বাইরে যদি কোনো উচ্চারণের কোনো টপিক বাকি থাকে সেটা তোমরা লুমিনাসের বাংলা বই থেকে বা তোমাদের যে লেকচার শিট গুলো দেওয়া হয় সেখান থেকে একটু দেখে নেবেন ছিল। মেজর কোনো বাকি নাই, মোটামুটি কভার করে দিচ্ছি। তো এটা স্ক্রিনশট নাও এবং সবাই আমাকে বলো ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে ক্লিয়ার, বলতে লেখো। রিয়ামণি বলছে আবার বলছো, রেকর্ড ক্লাস তো পাবাই, তাও আমি একবার বলে দিচ্ছি। হয় বয়ের আগে যদি অ বা আ থাকে তাহলে ও আর ভ হবে। যেমন আহ্বানে লক্ষ্য করে দেখো তুমি, হয় বয়ের আগে এখানে আ আছে, তাইলে আ এক জায়গায় আ থাকবে আর এই ভয় বটা দুইটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে যাবে উ আর ভ। আও ভান গৌ করে হয় বয়ের আগে দেখো অ আছে, তাহলে হয় বটা চেঞ্জ হয়ে যাবে কি ও আর ভ। এই যে এখানে লেখা আছে যে হয় বয়ের আগে যদি অ অথবা আ থাকে তাহলে হয় বয়ের উচ্চারণ হচ্ছে ও আর ভ হবে। উত্তর বলছে ভাইয়া ফুল ক্লাস করে নিয়ে রেকর্ড পাবো কিনা? রেকর্ড পেয়ে যাবো ইনশাল্লাহ, চেষ্টা করবো আজকে রাতে দিয়ে দিতে ইনশাল্লাহ। আর রসই করে হয় বা থাকলে ও আর ভ হবে। তো ঠিক আছে গাইস, বাকিটা রেকর্ড থেকে কভার করে নিও তোমরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।